আমার মতে এক্ষেত্রে সুইজারল্যান্ডকেই আমি এগিয়ে রাখবো। সেখানে কিন্তু অঘটন বলতে একমাত্র সুইজারল্যান্ডই দিতে পারে, বাদ বাকি প্রত্যেক কটা বড় টিমই কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য বেশি চান্স তাদের আছে। মানে আমার প্রেডিকশান যে এতটা ঠিক হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি, যে সুইজারল্যান্ড ইতালিকে সত্যি সত্যিই হারিয়ে দেবে। ভেবেছিলাম যে হারাবে, বাট এরমভাবে হারাবে, গেম তাদের খেলতেই দেবে না, সেটা জানা ছিল না। সত্যি ইতালি জঘন্যতম ফুটবল খেলেছে। 2020 তারা চ্যাম্পিয়ন, বাট এবারে তাদের বাড়ি গিয়ে ভাবতে হবে যে কী করে তারা কী করবে, পরের বারে ওয়ার্ল্ড কাপে তারা কীভাবে নামবে এবং পরের বারে ইউরোতে তারা কীভাবে নামবে। সত্যি ইতালির ফুটবলের জন্য কিন্তু একটা অন্ধকার সময় চলছে। কারণ ইতালি থেকে আমরা যে প্লেয়ারদের দেখেছি, জিয়ানলুইজি বুফা হোক, আন্দ্রে পিরলো হোক, বিভিন্ন মালদিনি হোক, তো এইসব প্লেয়ারের এখন মানে প্রায় 5%ও যোগ্য প্লেয়ার আজ ইতালি জার্সি হয়ে খেলছে না। এটা কঠোর হলেও এটা সত্যি মানতেই হয়। নাহলে সুইজারল্যান্ড এরমভাবে হারিয়ে দিল ইতালিকে, সেকেন্ড গোলটা তো জাস্ট ভাবার বাইরে। কীভাবে ম্যাচ শুরু হওয়ার জাস্ট দুটো টাচ, তিনটে যদি ইতালির ডিফেন্স ভেঙে গেল, তের একটা কার্ড শট সেখান থেকে গোল করে বেরিয়ে গেল। তো এই ম্যাচটার ব্যাপারে বেশি কিছু বলার নেই, কারণ এই ম্যাচটা ইতালি সেরামই খেলেছে না বলার মতন, বা সুইজারল্যান্ড কিন্তু অনেকটা বেটার ফুটবল খেলেছে। বাট তারপরে ম্যাচ এটা হয়েছিল জার্মানি আর ডেনমার্কের বিরুদ্ধে, যেটা প্রত্যাশিত ছিল, যেটা আমিও বলেছি আমি জার্মানি কিন্তু ইজিলি জিতে যাবে, বাট জেতাটা কিন্তু অতটা ইজিলি হয়নি। জার্মানি ভালো শুরু করা সত্ত্বেও ডেনমার্ক কিন্তু 15 মিনিটের পরে খেলাটাকে ধরে নিয়েছিল। বাট ওই খেলার একটা মোমেন্টাম ব্রেক হলো লাইটনিংয়ের ফলে, তারপরে জার্মানি ফিরে এলো, আর জার্মানি কিন্তু দাঁড়াতেই দিল না ডেনমার্ককে, 2-0 গোলে জার্মানি জিতে গেল। বাট যেটা বলার ব্যাপারে সেটা হচ্ছে কালকে 94 মিনিট পর্যন্ত এই লোকটার গোটি মুখ পর্যন্ত ছিল, কিন্তু বেলিংহাম 95 মিনিটের মাথায় গোল করে এই লোকটার কালকে কাজ বাঁচিয়ে দিল। যদি কালকে ইংল্যান্ড ফুটে যেত, তাহলে আমি নিঃসন্দেহে বলে দিতে পারি, লিখিয়ে দিতে পারি, কালকে এই লোকটা কে আর একদিনও ইংল্যান্ড ম্যানেজমেন্ট আর ফুটবল ম্যানেজমেন্ট আর বরদাস্ত করতো না, সঙ্গে সঙ্গে স্যাক করে দিত, যেটা করা উচিত। কারণ আমার মনে হয় না এই ইংল্যান্ড টিম এই কোচের প্ল্যানের মাধ্যমে তাহলে ইউরো জিততে পারবে। কারণ ইংল্যান্ড প্রথমত একটা সহজ জায়গায় পড়েছে, ইংল্যান্ডে কিন্তু নেক্সট খেলাটা অবশ্যই সুইজারল্যান্ডের সাথে। সুইজারল্যান্ড টাফ প্রতিপক্ষ, তাও তুলনামূলক ইংল্যান্ডের থেকে উইক। ইংল্যান্ড কিন্তু ইতালি নয় যে হেরে যাবে, বাট ইংল্যান্ড তো ফাইনালে উঠবে, সেটা তো আমি আগেও বলেছি। কারণ ওদের বরাবরই ওদের যে জায়গাটা আছে সেটা কিন্তু অনেক অতটা শক্ত নয়, যেটা আদারওয়াইজ সেটা উল্টো দিকে আছে, যেখানে জার্মানি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স এরা আছে। সেক্ষেত্রে ইংল্যান্ডের পক্ষে সহজ। বাট ইংল্যান্ড কালকে কী প্ল্যানে নেমেছিল আমি বুঝি না, যে একটা কোচ মানে যখন চিন্তায় থাকে তখন সে কি প্ল্যানে নামায়। বুকিও সাকাকে ডান দিক থেকে বাঁ দিকে করে দিল, কারণ কোনো অপশান ছিল না। বাট অপশান তার কাছে ছিল, তার কাছে প্লেয়ার ছিল, সে চুজ করেনি। কালকে যদি ইংল্যান্ড ফুটে যেত, তাহলে সব থেকে বেশি খুশি হতো আমাদের এই হ্যারি ম্যাগুয়ের আর এই আমাদের জ্যাক গ্রিলিশ, কারণ এদেরকে টিমে নেওয়া হয়নি। হ্যারি ম্যাগুয়ের কথা বাদই দিলাম, বাট জ্যাক গ্রিলিশ তাকে নেওয়া হয়নি। তাকে ওই জায়গাটা, ওই দিকটাই তো উইক, বাঁ দিকটাই তো উইক, যেখানে ফরেনকে খেলানো হচ্ছে, এটা ফরেনের জায়গা নয়, যেখানে পরবর্তীকালে বুকিও সাকাকে খেলা হচ্ছে। তাহলে তুমি কেন জ্যাক গ্রিলিশকে নিলে না, সেটা একটা বড় প্রশ্ন তার কাছে থাকবে। সাউথ গেট, আমার আর কিছু বলার নেই। এই কোচটা কি প্ল্যানে নামছে কিছু বলার নেই, কোনো আইডিয়াই নেই বলতে গেলে যে প্ল্যান কি প্ল্যানে নামবে। কারণ একটা কোচ এতটা টিম, এত বড় বড় প্লেয়ার থাকা সত্ত্বেও যেরমভাবে গেলে, জুড বেলিংহাম কালকে সত্যি অসাধারণ ফুটবল খেলেছে, যেভাবে 1-on-1 প্লেয়ারদের বিট করেছে, যেভাবে বল নিয়ে গেছে। কালকে ইংল্যান্ড টোটাল ওভারঅল ভালো ফুটবল খেলেছে। হ্যারি কেন কালকে অনেক সহজতর সুযোগ মিস করেছে। কালকে ডেকল্যান রাইস মাঝমাঠটা ধরে খেলেছে, কাইল ওয়াকার ধরে খেলেছে। বাট ইংল্যান্ডের মেন প্রবলেম হচ্ছে একদম সিভির যে জায়গাটা, যেখানে প্লেয়াররা উঠছে বাট নামতে পারছে না। স্টোনস সেরাম ফর্মে নেই, তাকে দেখা যাচ্ছে না, সে অনেকটা অ্যাটাকে সহায়তা করতে গিয়ে ডিফেন্সের দিকে সে নামতে পারছে না। সে তুলনায় ইংল্যান্ডকে কিন্তু এই জায়গাটা ওয়ার্ক করতে হবে। বাট আদারওয়াইজ এবারে ভালো ফুটবল খেলেছিল স্লোভাকিয়া 1 গোলে লিডও করছিল, বাট কিছু করার নেই। অতিরিক্ত মাত্রায় তারা ডিফেন্সিভ হয়ে গেছিল। মানে এত ডিফেন্সিভ হলে হবে না, তুমি যদি ডিফেন্সিভ হও তাহলে তোমাকে কাউন্টার অ্যাটাকিং ফুটবলও খেলতে হবে, কারণ সেটা তোমাকে ওপেন করে দিচ্ছে ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ডও আজ অনেকটা ওপেনে ছিল। সে তুলনায় স্লোভাকিয়া কিন্তু সেই সুযোগগুলো নিতে পারেনি। সেজন্য ইংল্যান্ড যে প্রত্যাশিত ছিল জিতে যাবে, বাট সেই বললাম 94 মিনিট পর্যন্ত কিন্তু ইংল্যান্ড কিন্তু চাপে ছিল, যতক্ষণ না বেলিংহাম অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস গোলটা করে দিয়ে বেরিয়ে গেল। তারপরে তো হ্যারিকেন গোল করে দিল তারপরেই। তো এই ছিল ব্যাপার ইংল্যান্ড আর স্লোভাকিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ড কিন্তু হাসতে হাসতে কোয়ালিফাই করে গেল কোয়ার্টার ফাইনালসের জন্য। তো দেন তার পরের খেলাটা যেটা হলো সেটা হলো স্পেন ভার্সেস জিওর্জিয়া। প্রত্যাশা মতোই বলেছিলাম যে স্পেন কিন্তু এই ম্যাচটাই জিতবে, সেটাই হয়েছে। বাট শুরুটা কিন্তু স্পেনের জন্য ভালো হয়নি। জিওর্জিয়া কিন্তু এগিয়ে গেছিল স্পেনের ওন গোল করার ফলে। এবারে দেখতে হবে, এবারে ইউরোতে প্রচুর ওন গোল হচ্ছে, একটা গোল প্লেয়ার যত না গোল করছে তার থেকে বেশি ওন গোল হচ্ছে। বাট আদারওয়াইজ এটা কিছু বলার নেই যে স্পেন কিন্তু তুলনামূলক অনেক বেটার খেলেছে। স্পেন প্রচুর অ্যাটাক করেছে, 20টা মতন শট মেরেছে, 5 পজিশন
বেশি রেখে, যেটা স্পেনের ক্ষেত্রে হয়েই থাকে। বাট স্পেন এবারে কি করছে, যেটা আগের বারে বা আগের ইউরোতে আমরা দেখিনি, স্পেন কিন্তু এবারে প্রচুর গোলে শট মারছে, অনেক চান্স ক্রিয়েট করছে, যার মূল কৃতিত্ব যাচ্ছে অবশ্যই রড্রি আর ফ্যাবিয়ান রুইস, যেভাবে দুজনে মাঝমাঠটা হোল্ড করছে, ওপরের দিকের প্লেয়ারদের জন্য ফ্রিলি বলছে তোমরা এগিয়ে যাও। এদিক থেকে উইলিয়ামস আর ওদিক থেকে ইয়ামাল, দুটো প্লেয়ারকে উইং দিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, আর সামনে মোরাতা আর পেড্রি তো আছেই, সেক্ষেত্রে স্পেন অনেকটা সুবিধা পাচ্ছে। বাট স্পেন এক বলে সমতা ফেরায় রড্রির জন্য। আমি এখানে কিছু কথা অবশ্যই বলবো, যে আমি জানি না যে ব্যালন্ডিয়র কিভাবে দেওয়া হয়, ব্যালন্ডিয়র হয়তো গোলের বেসিসে দেওয়া হয়, যেটা আমরা দেখেছি। এক্ষেত্রে অনেক প্লেয়াররা, ডিজার্ভিং প্লেয়াররা ব্যালন্ডিয়র পায়নি। বাট আমার মতে এবারে ব্যালন্ডিয়রে যে টপ দুটো প্লেয়ার থাকা উচিত, সেটা প্রথম যদি হয় টনি ক্রুস, দেন হবে রড্রি। এই দুটো প্লেয়ার এবছর যা ফুটবলটা খেলেছে, সেটা ন্যাশনাল টিমের জার্সিতেই হোক কি ক্লাব জার্সিতে হোক, সেটা মানতেই হবে। এই দুটো প্লেয়ার যা ফুটবল খেলেছে, অবশ্যই দুজনে ডিজার্ভ করে 1 and 2। হয়তো ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহাম এদের মধ্যেই কেউ পাবে, বাট আমার মতে যদি এদের পিছনে যাদের মেন অবদান, সেটা অবশ্যই ক্রুজ এবং ম্যানচেস্টার সিটির হয়ে রড্রি। তো এখানে বলতে হয় যে স্পেন তারপরে ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়ে গেছিল। আর সত্যি কথা বলতে ইয়ামাল বলে প্লেয়ারটা সত্যি কি প্লেয়ার, মাত্র 16 বছর বয়স, বাট বেশি হাইপে তোলা উচিত না, কারণ আমরা দেখেছি আনসু ফাতির ক্ষেত্রেও কীভাবে তার কেরিয়ারটা ডাউন হয়ে গেছে। তো ইয়ামাল এখন সময় আছে, যতটা সম্ভব সে ভালো খেলছে, অবশ্যই উইলিয়ামস ওদিক থেকে ভালো খেলছে। তো সে তুলনায় দেখতে হবে স্পেন নেক্সট কোয়ার্টার ফাইনালে কি করে। বাট স্পেন আরামসে আমার মনে হয় ফাইনাল তো খেলবেই খেলবে, যেভাবে তারা ফুটবলটা খেলছে। তো এই ছিল এই 4টে ম্যাচের বিশ্লেষণ। তো আমি যে প্রেডিকশন করেছিলাম সেটা অনেকটা মিলে গেছে, অনেকটা বলে সবকটাই মিলেছে। বাট দেখার বিষয় এর পরে নেক্সট 4টে ম্যাচ কি হতে চলেছে। আজকে অলরেডি 2টো ম্যাচ আছে, যার মধ্যে সব থেকে বড় ম্যাচ যেটা, সেটা অবশ্যই বেলজিয়াম আর ফ্রান্স। দুটো টিম কিভাবে মাঠে নামবে, কি প্ল্যানে নামবে, সেটা দেখার বিষয়। বাট আমি আগেও বলেছি ফ্রান্সকে আমি এগিয়ে রাখবো, অবশ্যই ফ্রান্স এগিয়ে থাকবে। বেলজিয়াম কিন্তু এবারে কনভিনসিং ফুটবল খেলেনি, বেলজিয়ামদের ফ্যানেরাও কিন্তু তাদের খেলাতে সন্তুষ্ট নয়। তো সেক্ষেত্রে ফ্রান্স কিন্তু এগিয়ে আছে। অবশ্যই এবার ফ্রান্সও যে অতটা বেটার ফুটবল খেলছে সেটা নয়, ফ্রান্সের কোচ কিন্তু অনেক, দিদিয়ার দেশও কিন্তু অনেক কিছু চেঞ্জ করছে বারবার। একটা কোচ যখন বারবার টিমে চেঞ্জ করে না, তার মানে বুঝতে হবে কোচ যে প্ল্যানে নেমেছিল, যে প্ল্যানে ভেবেছিল, সেটা কিন্তু তাদের প্লেয়ারে ইমপ্লিমেন্ট করতে পারেনি। তো আজকের ম্যাচ দেখা যাক কি হয়, ফ্রান্স আর বেলজিয়াম। আপনারা কাকে এগিয়ে রাখবেন সেটা জানাবেন, তো কি মতামত সেটা জানাবেন। তো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।